রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ফের কি সক্রিয় হচ্ছে অস্ত্র পাচারকারীরা? এই প্রশ্ন উঠছে, তার কারণ উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে দুজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, 6 রাউন্ড গুলি। বিহার থেকে অস্ত্র এনে হাত বদলের আগেই পাকড়াও করা হয়েছে তাদের। এই দুজনের একজন জলঙ্গির বাসিন্দা আর একজন মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। এখন ক্রাইম রেটটা যদি আগে 100 থাকতো তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে 2-3% ম্যাক্সিমাম। প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে। কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে? তারা কি বা বলছেন ফিস করে? শোনার চেষ্টা করব সেই সব কিছুই, কান পাতবো ব্যারাকপুর অঞ্চলে। তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর। উন্নয়ন তো নেই, উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে, ব্যারাকপুর অঞ্চলে না নেতার সাহারা নিতে হবে। কিছু না করতে পারলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে। এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটাই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী, পেয়েছিলেন প্রায় 69,000 ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল, তিনিও পেয়েছিলেন 59,000-এরও বেশি ভোট। রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়, সাধারণ মানুষ নিজের দুঃখ দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য 365 দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে। ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে, কাদের ওপর দায় চাপাবেন? অবশ্যই তৃণমূল। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। সবাই মিলে এটা শুরু করেছে সিপিএম, তারপরে বিজেপি। তৃণমূলের যিনি বিধায়ক, তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে তার একটা বড় অংশ সমাজ বিরোধী। মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে। অনেকটা কন্ট্রোল, অনেকটাই ক্রাইম রেট কমেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি। ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে? চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা। এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে। 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। তৃণমূল মদত দিয়েছে। এখন অনেক বেটার, অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ। মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাই উচিত। দাদা 10 টাকার বাদাম দেবেন তো? এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে। আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না। সব ঢপবাজি, সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে। বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা, মানুষকে বিব্রত করা। এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে। 2011 থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত 14-15 বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে। এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগেই, সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে। আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় 4খানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে দায় কাদের ওপর বর্তায় বলে আপনার মনে হয়? সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা, যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে, পয়সা কড়ি কামাবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী, এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী। শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে, মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত। মোদি আর দিদির সেটিং সমস্তটা মালিকদের স্বার্থে। যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো, আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায়। সিপিএম এর সময় এদেরকে ডেট করে দেওয়া হয়, তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে। একটাই ইস্যু দুর্নীতি। ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলো সব জট খুলে যাবে। আগামীতে কিন্তু সবকিছুই চালু হবে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। রাস্তা প্রচন্ড আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে, আমরা সেফটি আছি। আগে যে অভাবটা ছিল সোসাইটিতে, আজকে কিন্তু সেই অভাবটা নেই। ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না। ব্যারাকপুরকে সবাই বললেই বলে তো বোমগুলির ব্যারাকপুর। এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না, তারা চায় শান্তি। আমরা আতঙ্কিত আশঙ্কিত না, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। কলে জল আসবে কিনা আমি জানি না, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে এলে জিভে জল অবশ্যই আসতে বাধ্য। কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে।
আর আমি নিজে নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না। তাহলে চলুন, বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো। আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি, বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে, জানেন? কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক, তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত ঘুরিয়ে ঘি ঢালতে হয়। এই খবরটা আমি আলটিমেটলি পাইনি, কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি। আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি না, এখানে তো থাকতেই হবে, বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন? ওটা আমায় করতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপিও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার, নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাইনি। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে, উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র। গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে। রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না। এখানে বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেন। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলাজমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছান নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলাজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া
ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে এই সবকটা চোর, মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন, দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।